নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, যিনারা আজ নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাঁদের জন্যও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন এবং আমার সঙ্গে অবশ্যই থাকবেন। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটা লিখেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। গল্পটার নাম হলো নিচে কাকে দেখলাম। ডাক্তার পাহাড়ি ঘোষ নিয়ে যাচ্ছে বেড়াতে আমাকে সপরিবারে, ওদের হাজারিবাগের বাড়িতে, রামসাগরের পাড়ে। ওখানেই ওদের 70 থেকে 80 বছরের পুরনো বাড়ি, সঙ্গে ফুলের বাগান, মস্ত মাঠ, খোলা আকাশ, অজস্র গাছপালা, তার মধ্যে আতা গাছই বেশি। তখন আবার আতার সিজন চলছিল, সবকটা গাছে আতা গিজগিজ করছে, অধিকাংশই পাকা। অল্প কিছু এখনো পাকেনি, বাকি গাছেরা ইউক্যালিপটাস, জাম, জামরুল, আম, পেয়ারা, আরও কত কি। আমরা প্রথম পৌঁছলাম হাজারিবাগ রোড স্টেশনে। এই স্টেশনটা ছুঁয়ে বেশি চলে মালগাড়ি। স্টেশন থেকে বেরিয়েই রাস্তা, দুপাশে কাঁচা বাজার বসেছে, মূলত সবজির বাজার। কিছু ফলমূল, মাছ মাংস চোখেই পড়ল না। পাহাড়ির মিশেষ টুকুন বলল, এইখানটায় এখন আমাদের রোজই আসতে হবে বাজার করতে। আর কোথায় যাব? প্রশ্ন করলাম। টুকুন বলল, ব্যাস, এখানে আর কিছুই দেখার নেই, করারও নেই। সে কি, বেড়ানো মানে বাজার করা? হ্যাঁ, পাহাড়ি বলল, এখানে আর একটা জিনিস পাবে, জিলিপি। রাস্তাটা বাঁক নিতেই দেখলাম সত্যি পথের দুধারে বেশ কটা জিলিপির দোকান। অদ্ভুত জায়গা, শুধু ধু ধু করছে প্রকৃতি। পথের দুধারে সারি সারি পাকা বাড়ি, বাড়ির ওপারে ঘন গাছ। বাড়িগুলোর মালিক ছিল একদা সব বাঙালিরাই, এখন সেগুলো হস্তান্তর হয়েছে, লোকাল মানুষরা কিনে নিয়েছে। সব শুনে টুনে খুশিই হলাম। আসলে আমরা তো এসেছি প্রকৃতির কোলে বিশ্রাম নিতে, কোনো কাজ করব না, খাবো আর ঘুমোবো। হাজারিবাগ সেই রকমই একটা জায়গা। মানুষ সেখানে যায় নির্ভেজাল বিশ্রাম নিতে আর ঘুমোতে। বিশ্রাম নিতে নিতে একঘেয়ে হয়ে গেলে তখন প্ল্যান করে বাড়ি ফেরার কথা। আমরা এবার কিসে যাব? পাহাড়িকে প্রশ্ন করতেই বলল, কেন, হেঁটে?
এখান থেকে আমাদের বাড়ি একদমই কাছে, হাঁটা পথে প্রায় 15 মিনিট। সারা বছর পাহাড়িদের বাড়িটা দেখাশোনা করে বিহারি মালিক। বাড়ির সঙ্গে জোড়া আউট হাউসে থাকে, কাঁচা বাড়ি, ওখানেই ওদের সংসার। ছেলে বউ বাচ্চা কাচ্চা নিয়ে থাকে রামু। খুবই বিশ্বাসী। বাড়িটার দেখাশোনা, বাগান করা, ফুল ফোটানো সবই রামুর দায়িত্ব। আর সেই দায়িত্বটা রামু যে কত দারুণভাবে পালন করে সেটা এক নজরেই বোঝা যায়। বোঝা যায় বাগানটার দিকে তাকিয়ে। কত যে ফুল ফুটেছে, কত রকমের যে রং, কি মধুর তাদের গন্ধ, সে আর বলে শেষ করা যাবে না। চোখ জোড়ানো ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাড়ির মধ্যে ঢুকতেই যেন মন চাইছে না। টুকুন মাঝে মাঝেই তাড়া দিচ্ছে, ভেতরে এসো, ও সবই তো থাকবে, কেউ পালাবে না। কিন্তু তাই বললে কি হয়? এমন দৃশ্য মনে পড়ে না কোথায় কবে দেখেছি। সন্ধে নামতেই দৃশ্যটা আবার পাল্টে গেল। যদিও দু একটা গাড়ির শব্দ শোনা যাচ্ছিল, একটু সন্ধে হতেই তা একদমই কমে গেল। যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। জানি না আর যে রাত বাকি তাতে পরিবেশটা কেমন হবে। একটু একটু করে খোঁজ নিতে লাগলাম। এখানে কারোর অসুখ করলে কি করে তারা? কিছুই না, ভগবান ভরসা করে অপেক্ষা করে। এখানে না আছে হাসপাতাল, না ওষুধের দোকান, না কোনো ল্যাবরেটরি, না ভালো ডাক্তার। ওই মাঝে মাঝে বরাকর, ধানবাদ এই দুটো থেকে ডাক্তার আসেন। তারাই দেখে শুনে দেন, প্রয়োজন পড়লে নিয়ে চলে যান, চিকিৎসা করে ফেরত পাঠিয়ে দেন। এইভাবেই চলে এখানে চিকিৎসা ব্যবস্থা। কোনো বাড়াবাড়ি হলে অবশ্য গাড়ি পাওয়া যায়, সে গাড়িটা ভাড়াই পাওয়া যায়। তারা গাড়ি ভাড়া করে সোজা রওনা দেয় বরাকরে অথবা ধানবাদে। কাছেই, 1.5-2 ঘন্টায় পৌঁছে যায়। চুরি ডাকাতি হয় না। পাহাড়ি বলল, হয় কালে ভদ্রে। আর জন্তু জানোয়ার বেরোয় না? বেরোয় তো, শেয়াল, 2-1 বাঘও নাকি এসেছিল, চিতাবাঘ। তাই নাকি? হ্যাঁ, তার মানে রাত্রে এখানে বাইরে না বেরোনোই ভালো। হ্যাঁ, কারই বা দরকার পড়েছে বেরোনোর? সকালবেলায় বাজার দোকান সেরে নাও, দুপুরে মাঠে নেমে ক্রিকেট পেটাও, সন্ধে হলেই ঘরে ঢুকে পড়ো, জমিয়ে আড্ডা মারো, গল্প করো, আর লম্বা লম্বা গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখো। তবে লাইট আছে, ইলেকট্রিক, চাইলে বই পড়তে পারো যত খুশি। তবে রাত্রিটায় বেশ গা ছমছম করে। জানতে চাইলুম, ভূত টুত নেই তো? টুকুন বলল, আছে তো। এখানকার বাড়িগুলোর মালিকরা সব বছরের পর বছর বাড়িগুলোকে ফেলে রেখেছে। কেউই আসে না, খোঁজও নেয় না। এমন সুযোগে ভূতেরা তো চাইবেই অমন শুনশান বাড়িগুলোতে আস্তানা গাড়তে। ঝেড়ে কাশো তো। আমার আবার ভূতে ভীষণ ভয়। কেউ কেউ আছে ভূতে মোটেই বিশ্বাস করে না, কিন্তু আমি সে দলে নেই। ভূতে আমার খুবই বিশ্বাস। টুকুন বলল, ভূতে যখন বিশ্বাস, তখন তারা তোমায় নিশ্চয়ই একবার দেখা দেবে। সে কি, তার মানে তোমাদের এই বাড়িটাতেও ভূত আছে? থাকতেই পারে, আমরা তো এবার এলাম 4 বছর বাদে। 4 বছর শুনে অবাক হলাম। ক্রমেই রাত বাড়ছে। মনে মনে রাম রাম করতে করতে রামুকে ডেকে পাঠালাম। রামু প্রায় দৌড়েই এসে পড়ল। জানতে চাইলাম,
ভূত আছে, চোর ডাকাত আসতে পারে? रामू बोल्लो ना, डाकू कहाँ से आएगा? डाकू लोगों का इधर रहने का मुश्किल है। आजकल टूरिस्ट लोग आता ही नहीं है, उन लोगों का पेट ही नहीं भरेगा। उन लोग सब हजारीबाग से भाग गया। बटे निश्चित হলাম ডাকাতরা সব হাজারিবাগ থেকে ভেগেছে। এখানে ওদের তেমন খদ্দের হয় না, তাই এখানে টুরিস্ট আসা প্রায় বন্ধই হয়ে গেছে। আর ভূত? রামু বলল, ভূত लोगों का भी वही हाल। कभी कभी सुनता भूत का बारे में। শোনা যায় ভূতেদের কথা? রামু বলল, কখনো কখনো। পাহাড়ি কাছেই বসে শুনছিল। বলল, এই দিকটায় ওরা বড় আসে না, ওরা থাকে এই রামসাগরেই। রাস্তার ধারে যে জঙ্গলটা দেখলে, রাস্তার ধারে যে জঙ্গলটা দেখলে সেটার ওপারে। এদিকে আসে না কেন? পাহাড়ি বলল, এদিকটা বড় ঘিঞ্জি, ঘর বাড়ি মানুষজন একটু বেশি। ওই দিকটা ভয়ানক রকম ফাঁকা। রাত্রে ভয়ে ভয়ে শুতে গেলাম। একবার মনে হলো আসার আগে খোঁজ নিয়েই আসা উচিত ছিল। পরের দিন ভোর হতেই আমরা বেরিয়ে পড়লাম। বাজারে প্রচুর সবজি আমদানি হয়েছে, সবই দারুণ ফ্রেশ আর দামেও সস্তা। টুকুন প্রাণ ভরে বাজার করল। ওর যেমন স্বভাব, লোককে খাওয়াতে আর আদর যত্ন করতে টুকুনের কোনো জুড়ি নেই। পাহাড়ি দেখলাম উল্টো দিকে চলে গেল। ওদিকে কি আছে? টুকুন বলল, এখানে ওই একটাই মাংসের দোকান। পাহাড়ি সেখানে পৌঁছে 5 কেজি মাংস কিনে ফেলল। 5 কেজি? কে খাবে অত? টুকুন বলল, কেন, আমরা সবাই। কে রাঁধবে? টুকুন বলল, আমি। সে কি, আমরা আড্ডা মারব আর তুমি রেঁধে মরবে? টুকুন বলল, অভ্যেস আছে, এর চেয়েও বড় বড় দল আসে আমাদের এই বাড়িতে, তাদের তো আমি একলাই সামলেছি। কথার ফাঁকে চোখের সামনে এসে দাঁড়ালো বিশ্বনাথ, আমাদের পুরনো বন্ধু। সে তো আমাদের দেখে মনে হলো প্রাণেই যেন বাঁচল। কবে এলেন? বিশ্বনাথের প্রশ্ন। গতকাল। কদিন থাকবেন? 4 দিন। যাক, বাঁচলুম। কেন বাঁচলে কেন? আমরা এসেছি গত পরশু, 2 দিনেই বোর হয়ে গেছি। ভাবছিলাম আজই পালাবো। গাড়ি নিয়ে এসেছি তো, তাই যাওয়ার কোনো অসুবিধে নেই। বিশ্বনাথের পাশে এসে দাঁড়ালো রূপা আর ওদের একমাত্র পুত্র সন্তান টোটন। রূপা বলল, দাদার মোবাইল নাম্বারটা নিয়ে নাও, মোবাইলে কথা বললেও ভালো লাগবে, সময় কাটবে। তোমরা উঠেছো কোথায় জানতে চাইলাম। রূপা বলল, এই তো সামনে জঙ্গলটা দেখছেন, ওর ওপরে আমার দাদুর বাড়ি। বাড়িটা দারুণ, দোতলা, সবুজ রঙের, বাংলো প্যাটার্নের বাড়ি। অমন বাড়ি এখানে একটাই পাবেন। চলুন না, ঘুরে আসবেন। বললাম, এখন না, টুকুন রাগ করবে, এখনো ব্রেকফাস্ট হয়নি। রূপা বলল, চলুন, আমার বাড়ি গিয়েই নাহলে ব্রেকফাস্ট করবেন। আমাদের ফ্রিজে আছে, কলকাতা থেকে প্রচুর পরিমাণে স্যান্ডউইচ এনেছি, ফ্রিজে সবই রাখা আছে, দারুণ জমবে। বিশ্বনাথের ছেলে হাত ধরে টানাটানি শুরু করলো। আমি বললাম, এখন কোনো মতেই যাব না। বিশ্বনাথ বলল, তাহলে মোবাইল নাম্বারটা বলুন, খোঁজ খবর নেওয়া যাবে, পারলে চলেই আসবো না হয়। সেই ভালো, মোবাইল নাম্বারটা জানিয়ে দিলাম। ওরা চলে গেল। পাহাড়ি বলল, কে ওরা? বললাম, ওদের পরিচয়, বিশ্বনাথ ফিল্ম ডিরেক্টর, ইতিমধ্যে 10 থেকে 12টা ছবি করেছে, 2-1টা প্রাইজও পেয়েছে। টুকুন বলল, মোবাইলটা না দিলেই পারতে। ঠিকই,
আমারও তেমন মন চাইছিল না, কিন্তু না বলতে পারলাম না। আবার তো দেখা হবে কলকাতায় ফিরে। ঠিকই, তবে বলা যায় না এখানে কখন কার কি দরকার পড়ে। কি বলছিল? বললাম ওদের বাড়ি যেতে বলছিল। কোথায় থাকে এখানে? বললাম। টুকুন বলল, বুঝেছি, ও বাড়িটা আমরা চিনি, ভুলেও যাবে না ওদিকে। কেন? অবাক হলাম। টুকুন বলল, ওদিকে বাড়িগুলোয় বড্ড ভূতের উপদ্রব। সে কি? হ্যাঁ, আমরা তো ওদিকে মোটেই যাই না। এখানে সবাই জানে রামসাগরের ওই দিকটায় ভূতের ডেরা। বললাম, কথাটা ওদের জানিয়ে দেওয়া দরকার। টুকুন বলল, ঠিকই, তবে না জানানোই ভালো। ভয় পেলে আমরা তো আর ওদের পাহারা দিতে যাব না। তাছাড়া ভূতের জন্য কোনো পাহারা টাহারার কাজও করে না। ওটা একটা অদ্ভুত সাবজেক্ট। তুমি কখনো পড়েছিলে ভূতের পাল্লায়? টুকুন জানতে চাইল। আমি বললাম, ও আলোচনাটা যত কম করা যায় ততই ভালো। রাত্রে মনে পড়লে আবার ঘুমটুম আসবে না। পাহাড়ি বলল, থাক থাক, আমিও একবার পড়েছিলাম ভূতের খপ্পরে, এই বাড়িতেই। জানতে চাইলাম। পাহাড়ি বলল, হ্যাঁ, তবে তোমাকে সেটা বলা যাবে না। আমাদের বাড়ি ফিরি, তারপর আমরা সব কথা তোমায় খুলে বলব। টুকুন বলল, ডাক্তার হয়ে এত ভীতু কেন? বললাম, ডাক্তার তো কি, ভূত ডাক্তার ফাক্তার মানে না। টুকুন বলল, তোমাকে ধরলে পেতনিতে ধরবে। কেন? তুমি যে ইএনটি স্পেশালিস্ট, পেতনিদের গলাটা হয় না খনা খনা, অমন গলা সারাতে আসতেই তো পারে। হাসলাম, কিন্তু মনে মনে একটু ভড়কেও গেলাম। রামসাগরের এদিক ওদিক, তার মানে তেনারা আছেন। হঠাৎ বিকালে ফোনটা বেজে উঠল। কার ফোন? আরে এ তো বিশ্বনাথ। কি হলো? বিশ্বনাথ বলল, দাদা, দারুণ বিপদ। কি হলো? বাজার থেকে ফিরেই ছেলেটার জ্বর হলো। কার? টোকনের? হ্যাঁ, ঠিকই, ওর চোখ দুটো কেমন ছলছল করছিল, নাক টানছিল, সর্দি সর্দি ভাব। হ্যাঁ, এরকম ওর কদিন ধরেই চলছে। বললাম, একটা প্যারাসিটামল খাইয়ে দাও। বিশ্বনাথ বলল, দিয়েছি, ঠিক আছে। রূপা বলল, দাদা একবার দেখে যাবেন? কি আর দেখব, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সঙ্গে তো কিছুই নেই, একটা স্টেথোস্কোপও নেই। তোমার বন্ধুর কাছে, ও তো শুনলাম বিখ্যাত নিউরোলজিস্ট। ঠিকই, তবে ডাক্তারি করতে তো আমরা এখানে আসিনি। কোনো আয়োজনই নেই, ওষুধ আর কিছু খাওয়াবো? বিশ্বনাথের প্রশ্ন। খাওয়ানো যায়, কিন্তু এখানে তো কোনো ওষুধের দোকান নেই। তাহলে? তাহলে আর কি, অপেক্ষা করো। বিশ্বনাথ ফোনটা ছেড়ে দিল, কিন্তু ঘন্টা খানেক বাদেই আবার সেটা বেজে উঠল। কি হলো? দাদা, টোকনের নাক দিয়ে রক্ত বেরুচ্ছে। সে কি? হ্যাঁ, ভয় পাচ্ছি। কিসের ভয়? ছেলেটা ডেঙ্গি হলো না তো? কেন ডেঙ্গি হবে কেন? কলকাতায় আমাদের পাড়ায় ভীষণ ডেঙ্গি হচ্ছে। আমার মনে হয় ওর তখনই সংক্রমণ হয়ে গেছিল, এখানে এসে জ্বরটা শুরু হলো। হতে পারে। দাদা, একবার আসুন না প্লিজ। যেতে হবে, কিন্তু ওদিকটা আমি তো চিনি না। তার চেয়ে তুমি ওকে নিয়ে এসো, সঙ্গে তো তোমার গাড়ি আছে। কিন্তু ওকে নেওয়া যাবে না, ওর নাক থেকে বেশ রক্ত পড়ছে। কি করি? পাহাড়ি বলল, ওদের ফিরে যেতে বলো। এখানে কোনো সুবিধা নেই, হাসপাতাল, ওষুধের দোকান, ডাক্তার কিছুই পাবে না, আর আমরা তো এসেছি খালি হাতে। তাহলে? বললাম,
বিশ্বনাথ ভীষণভাবে অনুরোধ করছে। তা তো করবেই, একমাত্র সন্তান ওদের। তাছাড়া তুমি হলে ইএনটি স্পেশালিস্ট, আর ছেলেটা ভুগছে নাসা রক্তপাতে। কিন্তু এখানে তো এসেছি খালি হাতে। টুকুন বলল, ওদের বলো তোমায় এসে নিয়ে যেতে, ওদিকটায় একলা যেও না। তাছাড়া এখন রাত হয়ে গেছে, ভীষণ অন্ধকার। ওদিকের জঙ্গলে বুনো শিয়াল থাকে। বুনো শিয়াল মানে নেকড়ের বংশধর বলতে পারো। তোমায় পেলে ছিঁড়ে খাবে। অবশ্য সারা দিন কোনো শিকার যদি না জুটে থাকে তবে। ওরা কি কামড়ায় জানতে চাইলাম। অবশ্যই কামড়ায় এবং মাংসাশী। আর তোমার মতো একটা নাদুস নুদুস খদ্দের পেলে ছাড়বে ভাবছ? পাহাড়ি বলল, শেয়াল না ধরলেও ভূতে ধরতে পারে। সে কি? হ্যাঁ, তোমার না যাওয়াটাই ভালো। ওদের বলো ছেলে ভালো থাকতে থাকতে বরাকর চলে যেতে। ওখানে স্পেশালিস্ট নার্সিংহোম সবই পাবে। ওদের বলো এখানে ব্লাড টেস্টেরও কোনো সুবিধে নেই, কোনো ব্লাড ব্যাংকও নেই। চিন্তায় পড়লাম। বিশ্বনাথ আমার বড্ড জানাশোনা। এমন সময় রামু এসে বলল, চলিয়ে বাবু, হামনে জায়গা। তুই যাবি? পাহাড়ি বলল, তোর তো চোখে ছানি, কিছুই তো দেখিস না, রাস্তা চিনে যেতে পারবি? রামু বলল, ও কোঠিটা আমি চিনি, দত্তবাবুর কোঠি। আর দেরি না করে রামুর সঙ্গে বেরিয়ে পড়লাম। পাহাড়ি বলল, বেস্ট লাক। ছেলেটা সামলালে বলবে তোমায় পৌঁছে দিয়ে যেতে। টুকুন বলল, তখনই বলেছিলাম মোবাইল নাম্বারটা দিও না, হলো তো? রাম নাম জপতে জপতে রামুর সঙ্গে বেরিয়ে পড়লাম। পৌঁছেও গেলাম। রামুর হাতে 5 সেলের টর্চ। বনের ভেতর দিয়ে পথ, 2 কিলোমিটার যেতে হবে। মাঝে মাঝে পেঁচার ডাকে পিলে চমকে দিচ্ছে। বাদুড়ের ডানা ঝাপটানো, সাপের ব্যাং গেলার শব্দ অসহ্য। 2 কিলোমিটার পথ পেরুতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। তার মধ্যে বিশ্বনাথের 2 বার ফোন এলো, দাদা প্লিজ তাড়াতাড়ি, ছেলেটা শিঙ্ক করছে, কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ক্রমে, রক্ত বেরুনো বেড়েই চলেছে। দাদা পা চালান। বিশ্বনাথের কথায় পা চালাতে গিয়ে 2 বার পড়ে গেলাম। মুহুর্মুহু হোঁচট খাচ্ছি আর এগুচ্ছি। রামু বলছে, সামালকে, ধীরে। অন্ধকারে গাছগুলোকে ঠিক ভূতের মতো দেখাচ্ছে। রামু হঠাৎ বলল, ওই তো দত্তবাবুদের বাড়ি। বাবু, পৌঁছে গেছি। বাঁচলাম। কিন্তু এ কি? বাড়ির সামনে গিয়ে দেখি গেটে টোটন দাঁড়িয়ে আছে। কিন্তু বিশ্বনাথ যে বলল ওর জ্বর, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ভীষণ রকম। তাহলে টোটনকে বললাম, এ কি তুমি? বাবা কই? টোটন বলল, বাবা ওপরের ঘরে। কিন্তু তোমার জ্বর, নাক দিয়ে রক্ত পড়া, ধুস, আমি তো ভালোই আছি। বাবাটা যে কি ভীষণ ভীতু, বড্ড বাড়িয়ে বলে। দুদ্দার করে সিঁড়ি ভেঙে দোতলায় গেলাম। কিন্তু এ কি? বিশ্বনাথ আর রূপা তখন কান্নায় ভেঙে পড়ছে। টোটনের বুকে মাথা রেখে তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং চিৎকার করছে। তাহলে আমি নিচে কাকে দেখলাম? তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যিনারা নতুন তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, আমার পাশে থাকবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেই রূপ
গল্প নিয়ে উপস্থিত হব, সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।